আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না মন্তব্য। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে কাজ করবে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট। অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনের দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ। এবং পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স এর মোড়ক উন্মোচন, গুরুত্বপূর্ণ দলিল বলছেন সংশ্লিষ্টরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আইন না থাকলে কিছুই থাকবে না। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার বৈঠকে বক্তৃতা করেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের সহায়তা নিয়ে সরকারকে কাজ করতে হয়। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। নতুন যে যাত্রা শুরু হয়েছে তা হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এটা একটা মস্ত বড় সুযোগ, এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের রক্ষা করতে হবে, এটা বড় দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। রাজধানীতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। রাহুল রায়ের রিপোর্ট। রোববার গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবারদের নিয়ে ইফতার মাহফিলের পরদিন রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যথারীতি লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে
তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপি সবসময় দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে, সেগুলো তরুণদেরকে বোঝানোর আহ্বান জানান তারেক রহমান। জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। আগামী দিনে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। এই যে 45% বলুন আর 12 কোটি ভোটারই বলুন, আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। তারেক রহমান বলেছেন, এই সময়ে বিএনপির সঠিক ভূমিকা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের আরো বেশি প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন সাবেক শিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। গত 28শে ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন জাতীয় নাগরিক কমিটির 2 আলোচিত নেতা আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। নতুন প্ল্যাটফর্ম গঠনের কথা আলী আহসান জোনায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। জোনায়েদ জানান, জুলাই গণ অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করতেই এই প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ তাদের। স্পষ্টতই খেয়াল করতেছে যে গণহত্যার বিচারের যে দাবি এবং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে সকলের মধ্যেই এই জায়গাগুলোতে দাবিটা গৌণ হয়ে আসছে এবং হলো ফোকাস পয়েন্টটা হয়ে গেছে হলো আরো 10টার মধ্যে এটা একটা। শুধুমাত্র এটাকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করার জন্য আমরা আর কাউকে দেখতেছি না। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাইয়ের এই ইস্যুগুলোকে, এই দাবিগুলোকে সামনে রেখে প্রাইম ফোকাসে রেখে সমস্ত পক্ষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণতন্ত্রপ্রণা মানুষ নতুন যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে, জনগণ বেছে নেবে কারটা গ্রহণ করবে, কারটা গ্রহণ করবে না। নেতৃত্বের টানাপোড়েনের ক্ষেত্রে তাদের হয়তো আশঙ্কার জায়গা ছিল। জোনায়েদ ভাই তার রাজনৈতিক বোঝাপড়া আলাদা থাকতে পারে, তিনি অন্যভাবে ভাবছেন, সে কারণে তিনি তার জায়গা থেকে আহ্বান জানিয়েছেন, সেই জায়গা থেকে তাদের মতন করে তারা রাজনৈতিক উদ্যোগ নিতে পারে। শুধুই প্রেসার গ্রুপ নাকি রাজনৈতিক দল হিসেবে কাজ করবে নতুন প্ল্যাটফর্মটি, তা পরিষ্কার করার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আমি মনে করি তাদের উচিত হবে একটি দল যদি করতে চাই সরাসরি আসলে দলের ঘোষণা করা। আমরা মনে করি নতুন নতুন যত রাজনৈতিক দল আসবে, তরুণরা কিন্তু রাজনীতি করার সুযোগটা পাবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও সম্মান, আওয়ামী লীগের বিচার, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করবেন বলে জানান নতুন দলের উদ্যোক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে উদ্বেগের কথা জানান। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়েও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন, হত্যা, অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা।
তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার বিবৃতিতে দাবি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ দলিল বলেছেন স্থাপত্য খাতের পেশাজীবী ও গবেষকরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শাহ সিমেন্টের সহযোগিতায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দেশের স্বনামধন্য স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও গবেষকরা। বইটি নীতি নির্ধারণ ও বাস্তবতায় প্রভাব ফেলবে বলে আশা করছেন আলোচকরা। লায়লা নওশিনের রিপোর্ট। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত ৮১ জন শিক্ষক ও গবেষকের হাতে দেশের ভবিষ্যৎ গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এদেশের নির্মিত পরিবেশ বা বিল্ট এনভায়রনমেন্ট নিয়ে সম্ভাবনাময় গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স এর মোড়ক উন্মোচন। ৯টি মূল বিষয়ের অধীনে ৪৯টি অধ্যায়ে রচিত বইটিতে আগামী ৫০ বছরের নগরায়ন, অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, আবাসন, শাসন ব্যবস্থা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে বিশদ আলোচনা রয়েছে বলে জানান আলোচকরা। It looks into the future of civilization, inclusivity, culture, all blended together. That is what I felt is the beauty of this particular book. From their information, from their research, এগুলোর থেকে যুক্তিসম্মতভাবে বলেছেন। হ্যাঁ, তো এটার মধ্যে যেটা আছে যে একটা ভালো ভবিষ্যৎ দেখার একটা দৃষ্টিভঙ্গি এখানে আছে। সব নতুন লেখক লেখিকা, নতুন রিসার্চার খুব সুন্দর কাজ করেছেন এবং আমাদেরকে আরও ভাবিয়েছেন, তারাও ভাবছেন। তো আমি মনে করি সবাই মিলে আমরা সুন্দর শহর করতে পারবো, সুন্দর গ্রামও করতে পারবো। অনেকগুলো জিনিস তারা আইডেন্টিফাই করেছেন যেগুলো হয়তো আমরা আগে খেয়াল করিনি, কিন্তু অথচ যেগুলো কিনা খুবই জরুরি আমাদের জন্য। আমরা আশা করছি যে এই বইটা যারা কিনা পরিবেশ নিয়ে কাজ করেন, যে কোনো প্রফেশনাল হতে পারে, স্থপতি হতে পারেন, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হতে পারেন, ডেভেলপ এজেন্সিতে যারা আছেন, তারা এই বইটা কাজে লাগাবেন। নীতি নির্ধারক, পেশাজীবী ও সাধারণ পাঠকদের জন্য সহজ ভাষায় লেখা বইটি গবেষণা ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন তৈরি করবে বলে জানান লেখক ও সম্পাদকরা। ২০২০ সালের দিকে ওপেন স্টুডিও এবং কনটেক্সট বিডির সাথে পার্টনারশিপে এই বইটার কাজ শুরু করি, যেটা আজকে পাবলিকেশনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো। এখানে বাংলাদেশি আর্কিটেক্ট যারা বিদেশে অনেক প্রতিষ্ঠিত এবং একাডেমিতে আছেন, তাদের সব ডিস্টিল লার্নিং বাংলাদেশের জন্য একত্র করে এই বইটার মাধ্যমে উপস্থাপন করা হলো। তো আমরা চাই এই প্ল্যাটফর্মটাকে আরও এগিয়ে নিতে। এটা তো সামনের প্রজন্মের জন্য একটা অ্যাসেট হিসেবে থাকবে, তো সেই ভাবনা থেকেই আসলে আমাদের এই কাজের সাথে যুক্ত হওয়া। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইউপিএল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের ফুটবলে যেন নতুন করে ঢেউ লেগেছে। জাতীয় দলে খেলতে আসা ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরীকে এক নজর দেখতে তার হবিগঞ্জের বাড়িতে রীতিমতো জনসমুদ্র তৈরি হয়েছে। তারকা এই ফুটবলার ইফতার করেছেন ভক্ত অনুরাগীদের সাথে, শুনেছেন ভক্তদের কথা, তুলেছেন ছবি। পরে নিজ বাড়িতে বাবাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছেন 25শে মার্চ ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচের জন্য মুখিয়ে আছেন তিনি। হামজা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় দলে তার ৮ নম্বর জার্সি পাওয়ার ইচ্ছার কথা। তিনি বলেছেন বাংলাদেশকে এশিয়ান পর্যায়ে একটি ভালো অবস্থানে নেওয়ার স্বপ্ন নিয়েই লাল সবুজের জার্সি পরতে যাচ্ছেন। বাকি কাজটা সবাইকে নিয়ে মাঠে বাস্তবায়ন করতে চান। ভারত ম্যাচের আগে মঙ্গলবার ঢাকা এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। কোচের সঙ্গে বেশি করে মারছি, জামাল বুয়ানের সঙ্গে না কিছু হতাহত হইছে না। ইনশাল্লাহ কোন সময় যাবো বাবা? কালকে সব teammates করবো। I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. সবার ভালোবাসি, আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে।
inshallah আমি repay করতে পারবো I think one step at a time but inshallah for the Asian games this in 2025 is our biggest goal so from there we can see where we can বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং মহাসচিব হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ হালিমুজ্জামান। আগামী 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। গত 15ই মার্চ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির 54তম বার্ষিক সাধারণ সভায় সমিতির 2025-26 ও 2026-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে 20 সদস্যের কমিটি গঠন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহ সভাপতি এবং রেনেটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ার প্ল্যান্টের লুব্রিক্যান্টের গ্রাহকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে দেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। ইফতার ও দোয়া মাহফিল পরিণত হয় গ্রাহকদের মিলন মেলায়। এবার রয়েছে কৃষি সংবাদ। মৌসুমি ফল তরমুজ ট্রলারে করে পদ্মা মেঘনা নদী পাড়ি দিয়ে ট্রলারে করে চাঁদপুর 10 নম্বর চৌধুরী ঘাটে আসছে। এই তরমুজ ব্যবসায়ে বছরে হাজার কোটি টাকার লেনদেন হয় এই ঘাটে। তবে নদীপথে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ করছেন তরমুজ চাষিরা। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। চাঁদপুরে ফল ব্যবসায়ীদের সবচেয়ে বড় আড়ত শহরের 10 নম্বর চৌধুরী ঘাট। প্রতি বছর বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তরমুজ নৌপথে চাঁদপুরে আসছে। আবহাওয়া ভালো থাকায় এবার তরমুজের ভালো ফলন হয়েছে। রমজান মাসে চাষিরা আগেভাগেই তরমুজ নিয়ে এসেছেন। আসার পথে অনেক ঝামেলা হয়, পথে ওই জালিয়ারা ঝামেলা করে, ডাইতে ঝামেলা করে। আরো আগে যারা আনছে এক মাস আগে সেটা কাঁচা ছিল, কিন্তু এখন এই ঘাট থেকে সড়ক পথে দেশের নানা প্রান্তে পৌঁছে যায় তরমুজ। প্রতিদিন অন্তর্পক্ষে 50 থেকে 60টা ট্রাক এবং এই জায়গাতে লুট হচ্ছে এবং সুলভ মূল্যে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল জেলার ভিতরে। দক্ষিণাঞ্চল থেকে আসা তরমুজ স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে, তবে তরমুজের দাম বেশি বলছেন ক্রেতারা। রোজার ভিতরে তো দাম থাকা কম, কিন্তু দাম এখন বেশি। বিভিন্ন হাত বদল হয়ে এখানে আসে, এভাবে দাম বাড়ে যায়। খুচরা ব্যবসায়ীদের দাবি গত বছরের চেয়ে এবার তরমুজের দাম কম। এবার 10 কেজি জায়গার একটা বদলে তরমুজ মনে করেন আমাদের কিনতে হয় লেগে কিনতে পারে 200-250 টাকা আর কি হস্তা দিবেন। অন্যান্য সবার জায়গা থেকে আমরা তরমুজগুলো 400-500 নিচে তরমুজ এবার আমরা 200 টাকা থেকে 300 টাকার মধ্যে ভালো বড় মানের তরমুজগুলো পাচ্ছেন। তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মনিটর করছে ফল ব্যবসায়ী সমিতি। তরমুজের ভিতরে পৃথিবীর কোনো জোর আছে, তরমুজের ভিতরে কোনো ইনজেকশন চলবে না, কোনো সুই চলবে না, আলাদা নিয়ে ফল। 10 নম্বর চৌধুরীঘাটে কাজ করছেন 150 থেকে 200 শ্রমিক। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের ঝিনাইগাতির শালবনের জীববৈচিত্র্য। ক্ষয়ক্ষতি নিরূপণ সহ বনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কাজ করছে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে প্রতি বছর এমন অগ্নিকাণ্ডে উদ্বেগ জানিয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ স্থানীয়রা। শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের বনভূমির আয়তন প্রায় 9000 হেক্টর। বনভূমিতে শাল, গজারি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্যহাতি, বানর, পাখি সহ রয়েছে জীববৈচিত্র্যের সমাহার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সংকটে পড়েছে প্রায় 5 একর বনভূমির উদ্ভিদ ও জীববৈচিত্র্য। আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের পরিবেশ ও প্রতিবেশ। অনেকে কৌতূহলবশত আগুন দেয়, আবার অনেকে টিকটক করে, ফেসবুকে লাইভ করে, এই সময়ও কৌতূহলবশত আগুন দেয়। অসাধু ব্যক্তিগুলা আগুন দিয়ে যায়
বিভিন্ন জীবজন্তু আছে এগুলা এখানে থাকবো না, চলে যাব। পাহাড় না থাকলে তখন আমাদের পাবলিকেরও ক্ষতি। কিছু ক্ষতি হয়, পাখি পুকি ঘাস ঘুষ মরে, ঘাস ঘুষ পুরা যায়, এরকমই, এছাড়া কোনো ক্ষতি হয় না। শালবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের লোকবল বৃদ্ধি ও আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। এলাকা মানুষেরও একটু সচেতন হইলে পরে দেখা গেছে এই বন কিন্তু আমাদেরই বন, আমাদেরকেও রক্ষা করতে হবে, এরকম একটা এলাকাবাসীরও উদ্যোগ নিতে হবে। সিগারেট খেয়ে ফেলে দিল, সেখানে হয়তো পর্যটকও আসে, যারা ভ্রমণ বিলাসী তারাও আসে, ভুল করে এই কাজটা করে। এই বিষয়ে তাদেরকে সচেতন করলে অবশ্যই এর থেকে একটা আমরা ভালো রেজাল্ট পাবো, জীববৈচিত্র্য রক্ষা পাবে। শালবনের প্রাণ প্রকৃতি রক্ষায় কমিটি গঠন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ বন বিভাগ। পথচারী অথবা কৃষক, শ্রমিক, পর্যটক অথবা সিগারেট ধরাইতে গিয়া তারা দিয়াশলায় অসাবধানতা বশত ডিয়াশলাটা জ্বলন্ত অবস্থায় হয়তো পাতার উপরে নিক্ষেপ করে, এমত অবস্থায় এরকমের ঘটনা ঘটে। পর্যটক সহ স্থানীয়দের অসচেতনতার পাশাপাশি বনদস্যুদের অপতৎপরতায় অগ্নিকাণ্ডে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় শালবনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না মন্তব্য। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে কাজ করবে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনের দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ। এবং পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্সের মোড়ক উন্মোচন। গুরুত্বপূর্ণ দলিল বলেছেন সংশ্লিষ্টরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।